হ্যালো, এন্টেরিক ফিভারের সেশনে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটু এন্টেরিক ফিভার নিয়ে কিছু ওভারভিউ ডিসকাশন করার চেষ্টা করব। সো বিফোর প্রসিডিং ফার্দার আমরা কিছু কেস নিয়ে আলোচনা করব। এটা কেস নাম্বার 1। এই পেশেন্টটা আমাদের কাছে হাই গ্রেড ফিভার নিয়ে এসেছিল ফর অ্যাবাউট 4 to 5 ডেজ। যখন 4 থেকে 5 ডেজ এর পরেও আমরা হাই গ্রেড ফিভার দেখলাম, তখন আমরা দেখলাম ফিভারের স্পাইকটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, একটু স্টেপ ল্যাডার প্যাটার্নের মতো বললেও বলতে পারেন। যে প্রথম দিন 102 বা 101, পরের দিন দেখা যাচ্ছে 102, তারপরের দিন 102, তারপরের দিন 103, এরকম পর্যন্ত আমাদের স্পাইক ছিল। এটা দেখে যখন এরকম পেশেন্ট এরকম একটা হিস্ট্রি দিল গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ফিভার, তখন আমাদের কাছে মনে হলো যে একটা ব্লাড কালচার দিলে মন্দ নয়। তো ব্লাড কালচার ফ্যান মেথডে করতে দিয়ে আমরা পেলাম আলটিমেটলি একটা সালমোনেলা স্পিসিস, যেটা আমরা চেক করে দেখলাম যে এই সালমোনেলাটা আলটিমেটলি সেপ্ট্রাকজোন, যেটা আমরা খুবই কমনলি যে ড্রাগটা ব্যবহার করি, সেপ্ট্রাকজোনে সেনসিটিভ, যেটা আমাদের ইন্টারফিউবার একটা কমন ম্যানেজমেন্ট। তারপর আমরা পেশেন্টকে সেপ্ট্রাকজোন আসলে ইনজেক্টেবল ফর্মে দিয়েছি 2 গ্রাম বিডি করে। অ্যাপ্রক্সিমেটলি পেশেন্ট মনে হয় 14 দিনই নিয়েছিল, এবং পেশেন্ট ওয়াজ অ্যাবসলিউটলি অল রাইট আফটার দ্যাট। সেকেন্ড যে সামারিটা আমরা একটু আলোচনা করি, এটাও আরেকটা পেশেন্ট। এই পেশেন্ট আমাদের কাছে হাই গ্রেড ফিভার নিয়ে এসেছিল। টিপিক্যাল হাই গ্রেড ফিভারের সাথে একটু মানে লোয়ার অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করছিল, কিন্তু কোনো বার্নিং সেন্সেশন, ইনচুরেশন বা এরকম কোনো কিছু ছিল না। প্রথমে এইটার জন্য পেশেন্ট আগে থেকে ইউটিআই একটা লেভেল করে অ্যান্টিবায়োটিক খাওয়ার হিস্ট্রি ছিল। অ্যান্টিবায়োটিক মনে হয় পেশেন্টকে দিয়েছিল, নাইট্রোফিমান্টয়েড দেওয়া হয়েছিল, বাট পেশেন্টের তেমন একটা সিমটম ইমপ্রুভমেন্ট হয় না। ওকে। তারপর যখন আমরা ব্লাড কালচার করতে দিলাম ফ্যান মেথডে পেশেন্ট অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও, এবং আমরা দেখলাম ব্লাড কালচারে সালমোনেলা টাইফি পজিটিভ। তো যখন সালমোনেলা টাইফি আমরা এখানে পজিটিভ পেলাম, আমরা চেক করে দেখলাম এখানে সেফট্রাকজোন ওয়াজ রেজিস্ট্যান্ট। বাট অন দ্য আদার হ্যান্ড অন্যান্য মধ্যে পাইপারাসিন, ট্যাজোবেক্টাম, মেরোপেনাম এগুলো সেন্সিটিভ ছিল। পেশেন্টকে আলটিমেটলি আমরা মেরোপেনাম দিই। আফটার গেটিং মেরোপেনাম, পেশেন্ট মানে বিকামিং কিওর্ড। সো একটা ভেরি ইম্পর্টেন্ট টেক হোম মেসেজ হচ্ছে যে এন্টেরিক ফিভারের ক্ষেত্রে কিন্তু সেপ্ট্রাকজোন সেন্সিটিভ থাকতে পারে, আমরা রেজিস্ট্যান্ট কেসও কিন্তু পেতে পারি। ওকে। থার্ড যে কেসটা দেখেন, এটাও একটা কেস, এটা আমরা পেয়েছিলাম। দিস ইজ অ্যানাদার কেস, ব্লাড কালচার করা হলো সালমোনেলা টাইফি। আমরা দেখলাম যে সালমোনেলা টাইফি এই কন্ডিশনে সেপ্ট্রাকজোনে সেন্সিটিভ। ওকে। সাথে যে অন্যান্য কিছু ড্রাগ যেমন অ্যামোক্সিসিলিন, ক্যাভলোনিক অ্যাসিড, কট্রাইমক্সাজল, লিভোফ্লক্সাসিন, এগুলোতেও সেন্সিটিভ ছিল। Patient was given the appropriate drug and patient become cured. Okay. ফোর্থ কেসটা আমরা একটু আলোচনা করি। সো দিস ইজ অ্যানাদার এন্টেরিক ফিভার। ফোর্থ কেসটা আমরা এই জন্য বলতে যাচ্ছি যে ব্লাড কালচার করার গুরুত্ব কতটুকু। যে আমরা প্রত্যেকটা জ্বর থাকলে স্টেপ ল্যাডার প্যাটার্নে বাড়ছে, বা প্রথম দিকে একটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ফিভার ফার্স্ট উইকে, আমরা এই সকল কন্ডিশনে কিন্তু এন্টেরিক ফিভারটা চিন্তা করি। ওকে। যে আমরা প্রত্যেকটা পেশেন্টকে একটা এন্টেরিক ফিভারের ম্যানেজমেন্ট দেওয়া হয়। বাট ব্লাড কালচার করার গুরুত্ব এই জন্য যে এখানে কোন অর্গানিজম তো ধরা হচ্ছে, বিকজ দিস ইজ অ্যানাদার কেস। এই পেশেন্টটা একটা মেডিকেল পার্সোনাল, পেশেন্ট হাই গ্রেড ফিভার নিয়ে আসছিল। এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ফিভার। যখনই গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ফিভার থাকে আমাদের কাছে এটা এন্টেরিক ফিভারই মনে হয়। পেশেন্টকে তখন আমরা সেপ্ট্রাকজোন ইনজেকশন শুরু করি। শুরু করার আগে তাকে একটা ব্লাড কালচার করতে হবে। অলওয়েজ আমরা ফার্স্ট উইকের ফিভারে আমরা একটা ব্লাড কালচার করতে দিই। তাহলে ব্লাড কালচার করতে দিয়ে আমাদের এক্সপেকটেশন ছিল পেশেন্টের এন্টেরিক ফিভার আসাটা উচিত, বাট এন্টেরিক ফিভার না আসে, আসলে হচ্ছে টিপিক্যাল অর্গানিজম সিউডোমোনাস। অ্যাজ দ্য পেশেন্ট ইজ হসপিটাল, মানে হসপিটালে যেহেতু সে কাজ করে, কাজে তার ক্ষেত্রে সিউডোমোনাস কিন্তু একটা কমন ধরতেই পারে। তারপর আমরা পেশেন্টকে সেপ্টাজিডিন দিয়ে ম্যানেজ করি এবং পেশেন্ট বিকাম অ্যাবসলিউটলি অল রাইট। ওকে। তাহলে এটাই ইম্পর্টেন্ট যে ব্লাড কালচার অনেক সময় শুধু সালমোনেলা না, অনেক সময় নটোরিয়াস অর্গানিজমও কিন্তু আসতে পারে। এটাই আজকে আমাদের আলোচনা করার একটা অন্যতম উদ্দেশ্য। ওকে। তাহলে বিষয় হচ্ছে এন্টেরিক ফিভার কিন্তু একটা গ্লোবাল বার্ডেন। একটা স্টাডি ছিল যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি ইন 2017। তারা দেখিয়েছিল যে 14 মিলিয়ন এফেক্টেড, এবং এর মধ্যে প্রায় প্রায় 1,36,000 ডেথ। দিস ইজ নট এ স্মল নাম্বার। ওকে। এটা বড় একটা নাম্বার ছিল। তাহলে তখন তারা কিছু এটিওলজি দেখেছিল যে কেন এই জিনিসগুলো হতে পারে। 1 নম্বর বিষয় হচ্ছে পোর অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। 2 নম্বর বিষয় হচ্ছে পোর স্যানিটাইজেশন, স্যানিটারি গুলো প্রপার ফ্যাসিলিটিস গুলো মেনটেন হচ্ছে না, পোর হাইজিন। আর থার্ড ইম্পর্টেন্ট ব্যাপার, লম্বা সময় ধরে অনেক মানুষকে পিপিআই থেরাপি দেখা যাচ্ছে ইন্ডিকেটেড, তারপরেও পিপিআই অনেক লম্বা সময় ধরে দেওয়া হচ্ছে। 2 নম্বর পেশেন্ট যারা ট্রাভেলার থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এন্টেরিক ফিভার একটা পসিবিলিটি হতে পারে।
2 নম্বর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন আমরা মোরালেস সবাই জানি, ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে টিপিক্যাল ফিভার, সাথে অ্যাবডোমিনাল কিছু সিমটম আর আদার কিছু সিমটম। টিপিক্যাল ফিভারের মধ্যে কি, এই ফিভারটা আস্তে আস্তে একটা প্ল্যাটুতে পৌঁছায়, মানে প্রথম দিকে একটু লো, মানে 199 থাকবে, পরের দিন 101, তারপরে 102, 3, 4 হয়ে সর্বোচ্চ প্ল্যাটুতে পৌঁছাবে এট দ্য এন্ড অফ 1 উইক। 1 উইকে এই ফিভারটা কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ হবে, সাথে অলওয়েজ ইউ উইল গেট সাম ডিগ্রি অফ অ্যাবডোমিনাল ম্যানিফেস্টেশন। কি পেতে পারেন? ডায়রিয়া পেতে পারেন, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেনটা অনেক সময় এতটাই ডিফিউজ হবে যে মনে হবে যে অ্যাপেন্ডিসাইটিস এর মতো। ওকে, তাহলে এর সাথে কোনো না কোনো জিআই সিমটম অলওয়েজ আমরা পাবো। 3 নম্বর ইম্পর্টেন্ট ইস্যু, এই কন্ডিশনে পেশেন্টের অনেক সময় হেডেক, কাফ, ম্যালেজ, এগুলো সিমটমও থাকতে পারে, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড আদার সিমটম। তাহলে একটা টিপিক্যাল ফিভার, কিছু অ্যাবডোমিনাল ম্যানিফেস্টেশনস এবং কিছু আদার সিমটম, দিস 3 আর টিপিক্যালি কমন। তাহলে কখন আমি এন্টারিক ফিভার সাসপেক্ট করতে পারি? টিপিক্যাল একটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ হাইগ্রেড ফিভার, সাথে কোনো না কোনো অ্যাবডোমিনাল ম্যানিফেস্টেশন আছে, কোনো না কোনো অ্যাবডোমিনাল সিমটম আছে। ওকে, সাইনের মধ্যে কি, প্রথমে কিছু জেনারেল সাইন পাবে। জেনারেল সাইন মানে কি? এর মধ্যে ইম্পর্টেন্ট একটা সাইন হচ্ছে ফ্যাজেট সাইন। ফ্যাজেট সাইন মানে কি? এটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। ওকে, তাহলে পেশেন্টের এই কন্ডিশন টিপিক্যালি একটা রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া এই রিলেটেড ফিচার থাকতে পারে। অ্যাবডোমিনের মধ্যে কমনলি পাওয়া যেতে পারতো রোজ স্পট, যদিও সত্যিকার অর্থে এখন আর রোজ স্পটটা থাকে না। আমরা কমনলি যেটা এন্টারি ফিভারে টিপিক্যালি পাই, ফার্স্ট উইকের শেষেই স্প্লিনটা পালপেবল চলে আসে, অথবা একটা আল্ট্রাসাউন্ড করলেন, আল্ট্রাসাউন্ড করলে দেখা যাচ্ছে যে স্প্লিনোমেগালি, স্প্লিনটা ক্লিনিক্যালি না পাওয়া গেলে আল্ট্রাসাউন্ডে স্প্লিন বলছে। তাহলে 1 সপ্তাহের জ্বর, স্প্লিন চলে আসছে, রোগীর অন্য কোনো কারণ নেই, মানে হচ্ছে কি, অন্য কোনো কারণ বলতে বোঝাচ্ছি আমরা পাচ্ছি না যে পেশেন্টের পলিসাইথেমিয়ার কোনো সাইন নাই, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কোনো সাইন নাই, অন্য যে কন্ডিশন গুলো যেগুলো জাস্ট পালপেবল স্প্লিন করতে পারে সেগুলোর কোনো কারণ নেই, তাহলে এটা খুবই এন্টারিক ফিভার। পাশাপাশি পেশেন্টের অনেক সময় একটু অ্যাডভান্স স্টেজে ড্রাগ রেজিস্ট্যান্ট হলে হেপাটোস্প্লিনোমেগালি অ্যাসাইটিসও পাওয়া যেতে পারে। আমরা অনেক আগে একটা রোগী দেখেছিলাম যে হেপাটোস্প্লিনোমেগালি আর একটু স্লাইট অ্যাসাইটিসের মতো, আমরা সিএলডি চিন্তা করে অনেকগুলো কারণ কিন্তু আমরা ইভালুয়েট করে ফেলেছিলাম, ইন্টারঅ্যাবডোমিনাল টিবি সহ, কিন্তু আসলে আলটিমেটলি আমাদেরকে রোগীকে এন্টারিফিয়ার ম্যানেজমেন্ট দিয়ে ছুটি দেওয়া লাগছে। পরবর্তীকালে দেখলাম যে ফলো আপে রোগী আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসে এবং দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি অল রাইট। ওকে, আচ্ছা, আর এর সাথে রোজ স্পট না, এখানে অ্যাক্সেসরি ফিচার, অ্যাক্সেসরি ফিচারের মধ্যে হেডেক, কফ, ম্যালেজের জন্য কিছু সাইনও পাওয়া যেতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে আমরা যে টিপিক্যাল যে ফিচারটা পারি দ্যাট ইজ এ রোজ স্পট। ওকে, এই সকল কন্ডিশনে আমরা কিন্তু অনেক সময় একটা এই যে রোজ স্পট পেতে পারি, দেখেন টিপিক্যাল একটা রোজ স্পটের ইয়েগুলো আছে। এটা সবসময় যে পাওয়া যায় তা না, বাট এটা কিন্তু পাওয়া গেলে খুব ভালো একটা সাইন, বাট এটা সবসময় পাওয়া যায় না, আমি এটা বলছি। এরপর কমপ্লিকেশন, উইক অফ কমপ্লিকেশনকে বলে আসলে তৃতীয় সপ্তাহ। এর মধ্যে কি, কিছু জিআই কমপ্লিকেশন, কিছু রেনাল কমপ্লিকেশন, কিছু সিএনএস কমপ্লিকেশন, এগুলো বেশি কমন। এর মধ্যে জিআইটা বেশি কমন। এর মধ্যে পেশেন্টের ব্লিডিং থাকতে পারে, অনেক সময় পেরিটোনাইটিস হতে পারে, হেপাটাইটিস থাকতে পারে, ইনি অ্যাডভান্স কেসেস। রেনালের মধ্যে ইউজারি নেফ্রাইটিস থাকতে পারে। সিএনএস এর মধ্যে কমনলি পেশেন্টের কিন্তু এনসেফালোপ্যাথি থাকে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কমা ভিজি, ঠিক আছে, কমা ভিজি। তাহলে এই কন্ডিশনে কিন্তু একটা এন্টারিক ফিভারের কমন কমপ্লিকেশন। তো ইয়েতে তার একটা অ্যানালাইজ করেছিল যে রিস্ক অ্যানালাইসিস অফ টাইফয়েড ফিভার কমপ্লিকেশন এবং দ্য হসপিটালাইজ পেশেন্ট, তারা এই স্টাডি করে দেখেছিল এর মধ্যে পেশেন্টের অ্যাকিউট কিডনি ইনজুরি, সাম ডিগ্রি অফ এনকেফালোপ্যাথি, জিআই ব্লিডিং, ইন্টেস্টাইনাল পারফোরেশন, মায়োকার্ডাইটিস, নিউমোনিয়া, এগুলো কিন্তু এগুলোর কমন একটা প্রেজেন্টেশনের মধ্যে ইনক্লুডেড ছিল। এখন ইনভেস্টিগেশনের মধ্যে হোয়াট উই শুড উই নিড টু নো, আমাদের কি জানা উচিত? প্রথম কথা হচ্ছে ফার্স্ট উইকে একটা প্রবণতা থাকে, গ্রামের মানুষরাও দেয়, ইভেন করে আমরাও দিই। ফার্স্ট উইকে আমরা পেশেন্টকে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করতে দিই। ইভেন অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট ফার্স্ট উইকে করতে দিয়ে লাভটা কি? মাইক্রোবায়োলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী 7 দিনের আগে কখনোই আমার আইজিএমই অ্যাপিয়ার করবে। সো ফার্স্ট উইকে আইজিজি আইজিএম করতে দেওয়া, ইট ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস, এটার কোনো রোল নাই। ওকে, মানে ইট উইল বি নেগেটিভ দ্য পয়েন্ট অফ ভিউ যে উইডাল টেস্ট এমনি খুব একটা ভালো টেস্ট না, আপনি উইডাল বলেন বা ভিডাল বলেন, দ্যাট ইজ নট এ ইস্যু হেয়ার। ইস্যু হচ্ছে টেস্ট একেবারেই ভালো টেস্ট না, কারণ কি, এতে প্রচুর ফলস পজিটিভ কারণ আছে, প্রচুর ফলস নেগেটিভ কারণ আছে। সো এই টেস্টের উপর বেসিস করে আপনি কখনো ডিসিশন নিতে পারবেন না যে পেশেন্টের এন্টারিক ফিভার আছে কি নাই। এই ডিসিশনটা রোগী ক্লিনিক্যাল অবস্থায় আপনাকে ইন্ডিকেট করবে। ওকে, এই জন্য অনেক সময় কিন্তু অনেক স্যাররা এন্টারিক ফিভার ডায়াগনোসিস করার জন্য ফেব্রাইল অ্যান্টিজেন করতে দেয় না, মানে এনি অ্যাডভান্স স্টেজে। ফার্স্ট উইকে ব্লাড কালচারই গোল্ড স্ট্যান্ডার্ড।
ওকে, ডাব্লিউবিসি কাউন্ট। ডাব্লিউবিসি কাউন্ট খুব ইম্পর্টেন্ট, ইট শুড বি লোয়ার লিমিট অফ দ্য নর্মাল, মানে এটা ইউজুয়ালি নর্মালের মধ্যে থাকা উচিত অথবা একটু নিচের দিকে থাকা উচিত। লিউকোসাইটোসিস অলওয়েজ ইন্ডিকেট করে একটা এন্টেরিক ফিভারে কোনো পায়োজেনিক ইনফেকশন আছে এর সাথে অ্যাসোসিয়েটেড, অথবা অথবা কোনো পারফোরেশন আছে। ঠিক আছে, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট কিন্তু ইউজুয়ালি নর্মাল থাকে। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপার নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। অনেক সময় এন্টেরিক ফিভারে এই ইএসআরটা একটু রেজ থাকতে পারে, নর্মাল হবে না, রেজ থাকতে পারে। এবং অনেক সময় দেখা যায় কি যে একটু লিভার ফাংশন টেস্টটাও একটু থাকে, অল্টার থাকে। ঠিক আছে, তাহলে ইএসআর সিআরপি গুলো একটু বেশি থাকতে পারে অনেক সময়। এবং এই সকল ইন্ডিভিজুয়ালস এর ক্ষেত্রে লিভার ফাংশন টেস্টও একটু অ্যাবনর্মাল থাকে। অনেক সময় এসজিপিটি করলে আপনি দেখবেন যে এখানে একটু বেশি আছে। ব্লাড কালচার, ব্লাড কালচার অলওয়েজ স্পেসিফিক, কিন্তু পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা সেন্সিটিভিটি কম। তো এই সকল ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে বোন ম্যারো কালচার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি পজিটিভ পাওয়ার চান্সেস অনেক বেশি। তাহলে এন্টেরিক ফিভারে ব্লাড কালচার পজিটিভ হচ্ছে কোনলি স্ট্যান্ডার্ড, তাহলে আপনি একদম প্রমাণিত সত্য যেগুলো আমরা দেখিয়েছি। কিন্তু বিষয় হচ্ছে সেন্সিটিভিটি একটু কম, যে অনেক এন্টেরিক ফিভারের মধ্যে শতকরা 60% রোগীর আসলে পজিটিভ থাকে। ওকে, 2 নম্বর ইস্যু, এই যে ফিসেস, ইউরিন, বাইল, এই সকল জিনিসগুলো কালচার করা যায়, কিন্তু এগুলো ইন্ডিকেট করে পজিটিভ আসলে আসলে ক্রনিক ক্যারিয়ার হয়ে গেছে। এটা কিন্তু আসলে এন্টেরিক ফিভারের জন্য খুব একটা ইয়ে না, ক্রনিক ক্যারিয়ার স্টেটটাকে বেশি ইন্ডিকেট করতে পারে, আমি আগেই বললাম। আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে একটু ইনভেস্টিগেশনে অ্যাসোসিয়েট হিসেবে মনে রাখার চেষ্টা করব। তাহলে এখানে একটু দেখেন, আমাদের এই এন্টেরিক ফিভারের কমন ইনভেস্টিগেশনের মধ্যে কিছু অন্য ইনভেস্টিগেশনও আছে। একটা টিউবেক্স টেস্ট, একটা টাইফিডট টেস্ট। এই টিউবেক্স টেস্ট এবং টাইফিডট টেস্ট এটা অনেক দেশে এখন একটু প্রচলিত বা করা হয়। ঠিক আছে, এগুলো অনেক সময় অ্যাজ এ পার্টিকেল হিসেবে মানে সালমোনেলা টাইফি ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা ভালো মানে রোল প্লে করতে পারে। ওকে, যেমন টাইফিডট টেস্ট আপনি যদি দেখেন যে আইজিজি পজিটিভ তাহলে পাস্ট ইনফেকশন, টাইফিডট টেস্টে যদি আইজিএমটা পজিটিভ থাকে তাহলে আর্লি অ্যাকিউট ইনফেকশন, যদি বোথ পজিটিভ থাকে তাহলে এটা অ্যাকিউট এন্টারিক ফিভার, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন পয়েন্ট অফ ভিউ, ম্যানেজমেন্ট এনশিওর করার আগে আমাকে দুটো জিনিস অলওয়েজ করতে হবে। ফার্স্ট উইকে একটা ব্লাড কালচার, আর 2 নম্বর উই শুড এনশিওর এ লোকাল অ্যান্টিবায়োটিক প্রোটোকল। লোকাল অ্যান্টিবায়োটিক প্রোটোকলের মধ্যে আমরা যেটা সবচেয়ে কমনলি ব্যবহার করি, যদিও এই রিকমেন্ডেশনে বলেছে আননোন সাসেপ্টিবিলিটি হলে অ্যাজিথ্রোমাইসিন দেওয়াটা বেটার। আননোন সাসেপ্টিবিলিটি বুঝতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যেটা পুরো আননোন সাসেপ্টিবিলিটি হলে সিভিয়ার এন্টেরিক ফিভারে এরা সেপ্ট্রাকজোন ইন্ডিকেট করে। আমাদের জন্য সেপ্ট্রাকজোন যে কোনো পেশেন্ট যারা পজিটিভ তাদের জন্য সেপ্ট্রাকজোনটা বেশি জনপ্রিয় ইউজ করার ক্ষেত্রে। স্টিল আমাদের দেশে সেপ্ট্রাকজোন তো ভালো অ্যামাউন্টে সেন্সিটিভ, অনেস্টলি বলতে গেলে। কারণ আমরা অনেকগুলো, আপনাকে আমি ব্লাড কালচার রিপোর্ট দেখলাম, আরো অনেক রিপোর্ট আছে, ওয়ার্ডের রিপোর্ট আছে, কারণ আমরা ওয়ার্ডেও রেগুলার বেসিসে ব্লাড কালচার করি। দেয়ার ইজ এ লট অফ পেশেন্ট যাতে সেপ্ট্রাকজোন সেন্সিটিভ। ওকে, তাহলে আমি যদি ব্লাড কালচার করি সেটার উপর বিশেষ করে কিন্তু আমি সেপ্ট্রাকজোন সেন্সিটিভিটি না রেজিস্ট্যান্ট সেটার উপর আমি কিন্তু একটা আইডেন্টিফাই করতে পারি। সো আমাদের জন্য স্টিল বেস্ট ড্রাগ হচ্ছে সেপ্ট্রাকজোন। ওকে, ফর 10 to 14 days ইন এ সিভিয়ার, এখানে যদিও সিভিয়ারে বেশি রিকমেন্ডেশন, বাট আমরা সেপ্ট্রাকজোনটাই বেশি রিকমেন্ড করি। আচ্ছা, 2 নম্বর ইস্যু হচ্ছে যদি ক্রনিক ক্যারিয়ার স্টেট থাকে সেই সকল ক্ষেত্রে 28 ডেজের সিপ্রোফ্লক্সাসিন অথবা কট্রাইমোক্সিডোল 90 ডেজের, এগুলা কিন্তু একটা রিকমেন্ডেশন আছে। ওকে, আচ্ছা, এখন তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যানেজমেন্টের থেকে, যে ফিভারটা ইউজালি 5 থেকে 10 দিনের মধ্যে সলভ হয়ে যায় ইউজালি। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ডিউরেশন, ঠিক আছে, ট্রিটমেন্ট ডিউরেশন ইউজালি 14 days আমরা বেশি রিকমেন্ড করি, অথবা 5 days আফটার ফিভার রিজলিউশন, হুইচ এভার দ্য লং। ওকে, টিপিক্যালি যা চিকিৎসাটা দিই আমরা 14 দিনের চিকিৎসাটা দিই। ওকে, টিপিক্যাল দ্য পেশেন্ট comments on parenteral antimicrobials can be switched to oral medication once they are clinically stable. এটাও অনেক জায়গায় করা হয় যে যারা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক পায় না তাদের জন্য আমরা ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে মানে সেটা বাকিটা কন্টিনিউশন করি। ওকে, তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই রিইভ্যালুয়েশন দরকার। ওকে, রিইভ্যালুয়েশন কেন দরকার? বিকজ যদি এরপরে আবার হাই গ্রেড ফিভার থাকে তাহলে কিন্তু পেশেন্টকে রিইভ্যালুয়েট করা দরকার। ইভেন ব্লাড কালচার অবশ্যই আবার রিপিটেশন দরকার টু ডিটেক্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন ক্রনিক ক্যারিয়ারে আসার আগে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। ইম্পর্টেন্ট কথা কি, যে একটা ইম্পর্টেন্ট গাইডলাইন, একটা রিকমেন্ডেশন আছে। কি রিকমেন্ডেশন? যখন একটা দেশ মানে টিপিক্যাল ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল মানে এরিয়াতে যে কান্ট্রিগুলো থাকে সেই সকল কান্ট্রিগুলোর মধ্যে যদি হাই গ্রেড ফিভার আছে সেখানে, তাহলে সেখানে অ্যাসোসিয়েট কিছু কারণও থাকতে পারে। কি কারণ? একটা রিকেটশিয়াল ফিভার হতে পারে, লেপ্টোস্পাইরা হতে পারে, ভাইরাল হেমোরেজিক ফিভার হতে পারে।
তাহলে এই জিনিসগুলোকে অলওয়েজ মাথায় রাখা উচিত। যদি সাসেপ্টেবল হয় হাই গ্রেড ফিভার, এন্টেরিক মনে হচ্ছে, ম্যালেরিয়াও থাকতে পারে টিপিক্যাল। ওকে, কারণ ম্যালেরিয়ার সব ভ্যারাইটিতে ফিভারে কিন্তু টিপিক্যাল প্যাটার্ন পাওয়া যায়। সো ম্যালেরিয়াকে এক্সক্লুড করতে হবে, লেপ্টোস্পাইরাস এক্সক্লুড করতে হবে, এবং পার্টিকুলার রিকেটশিয়া ফিভার। বিশেষ করে একটা ট্রপিক্যাল এরিয়াতে স্ট্রাপ টাইফাস, আমাদের যদি স্ট্রাপ টাইফাস তো কমন না, তখন কিন্তু এইটার কথা চিন্তা করে পেশেন্টকে ডক্সিসাইক্লিন এটাও একটা দেওয়া যায় কিনা এটা রিকমেন্ডেশন আছে। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ যে এই যে একটা নর্মাল মানুষের এন্টেরিক ফিভার, আপনি প্রপার অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিচ্ছেন, এরপরেও কিন্তু 10% পেশেন্ট ইন্টারমিডিয়েটলি ব্যাকটেরিয়া শেড করতে পারে ফর এ লং পিরিয়ড অফ টাইম। ওকে, কিন্তু কাদেরকে আমরা ক্রনিক ক্যারিয়ার বলবো? ক্রনিক ক্যারিয়ার তাদেরকে বলবো যাদেরকে 1 বছরের উপরের সময় ধরে এই সিচুয়েশনটা আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যেখানে গল ব্লাডার একটা সোর্স, সাথে কোলিসিস্টাইটিস হতে পারে, ইভেন কার্সিনোমা গল ব্লাডারেরও রিপোর্ট আছে। ইভেন এটা ইউরিন ট্র্যাক্টেও থাকতে পারে, এটা অত কমন না, ইউটিআই থাকতে পারে সেই ক্ষেত্রে। ওকে, এবং ক্রনিক ক্যারিয়ার হলে অলওয়েজ এই এলিভেটেড ক্যাপসুলা যে ভিআই অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি এটা কিন্তু পজিটিভ থাকে, খুব ইম্পর্টেন্ট। এখানে একটা ঝামেলা আছে, অনেক পেশেন্টকে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হয়, এই ভ্যাকসিন দেওয়া হলে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইটারটা এলিভেটেড থাকতে পারে। সো এটা একটা কমন ঝামেলা। তো এই সকল ক্ষেত্রে পেশেন্টের আগেই বললাম গাইডলাইন অনুযায়ী প্রলং অ্যান্টিবায়োটিক থেরাপি ইনক্লুডিং কোলেসিস্টেক্টমি করা লাগতে পারে। তাহলে এটার একটা ভ্যাকসিন টিপিক্যালি যে বললাম ভিআই এর এগেনস্টে একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন আছে, এবং একটা নেপালে একটা আরসিটি হয়েছিল র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল, তারা দেখিয়েছিল যে এটাতে 81.6% ইফিকেসি এটা পাওয়া গেছিল। তাহলে কিছু ইস্যু আজকের সেশন থেকে আমাদেরকে বলার জন্য, প্রথম কথা হচ্ছে কি, এন্ডেমিক এরিয়া ইনক্লুডিং আমাদের কান্ট্রি, আসলে আমাদের কান্ট্রির উপর বেসিস করে এন্ডেমিক এরিয়া অথবা রিটার্নিং ট্রাভেলার, এটা বিদেশের জন্য বেশি প্রযোজ্য, কনসিডার এন্টেরিক ফিভার ইফ দ্য পেশেন্ট ইজ হ্যাভিং অ্যাকুইট ফিভার, পার্টিকুলারলি ফার্স্ট উইকে আপনি চিন্তা করবেন যদি পেশেন্ট ইজ হ্যাভিং অ্যাবডোমিনাল সিমটমস, খুবই গুরুত্বপূর্ণ, চিন্তা করতেই হবে। এই ক্ষেত্রে মনে রাখবেন রুটিন ব্লাড টেস্টে সিবিসিতে একটু নর্মাল ডাব্লিউবিসি কাউন্ট উইথ নর্মোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া আর ব্লাড কালচার, এটাই আপনাকে ডায়াগনোসিস দিবে প্রথম সপ্তাহের দিকে, বা প্রথম সপ্তাহের পরেও কিছুদিন, মেনলি প্রথম সপ্তাহের কথা আমি বলছি। কিন্তু কখনোই সেরোলজিক্যাল টেস্ট, পার্টিকুলারলি ফিটাল টেস্ট, ইজ নট দ্যাট মাচ হেল্পফুল। ঠিক আছে, আপনি একটা টিপিক্যাল এন্টারিক ফিভারের সমস্ত জিনিসগুলো পাচ্ছেন, তার মধ্যে উইডাল টেস্ট পজিটিভ, আপনি তখন বুঝে না ঠিক আছে এটা এন্টারিক হতে পারে। কেন হতে পারে? বিকজ ক্লিনিক্যাল সাইন পজিটিভ। উইডাল টেস্টের উপর বেসিস করে নেভার এভার ডায়াগনোস এ কেস অফ এন্টারিক ফিভার। দিস ইজ এ ভেরি ভেরি পোর সেন্সিটিভিটি এবং স্পেসিফিক টেস্ট, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এন্ডেমিক এরিয়াতে যেটা বলতে চাচ্ছিলাম, রুল আউট দ্য আদার কজেস অফ অ্যাকিউট ফিভার লাইক ম্যালেরিয়া, ডেঙ্গি। ওকে, এবং এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, ইভেন অনেক সময় স্কার্ফ টাইফাস থাকতে পারে, লেপ্টো থাকতে পারে, এই জন্য ডক্সি বা অ্যাজিথ্রোমাইসিন। ঠিক আছে, সেই ক্ষেত্রে ডক্সিসাইক্লিন কিন্তু আপনি এন্টারিক না চিন্তা করে না, এই টাইফাস অথবা লেপ্টোস্পাইরা চিন্তা করে দিচ্ছেন। অ্যাজিথ্রোমাইসিন এটাতেও কাজ করতে পারে, আবার এন্টারিকেও কাজ করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের সেশন এই পর্যন্তই। আমরা একটু সচেতনের সাথে ট্রিটমেন্ট দিই। অলওয়েজ গিভ সাসেপ্টেবল ব্লাড কালচার বিফোর প্রেসক্রাইবিং অ্যান্টিবায়োটিক। যখন আপনি একটা ভালো রিসোর্স সেটিংস এ কাজ করছেন, ইভেন যদি খুব লো রিসোর্স সেটিং ও কাজ করেন, সেখানেও যদি পেশেন্টের কোনো জায়গায় অ্যাভেলেবল ব্লাড কালচার করা সম্ভব হয়, ডু ইট। না হলে আমাদের সামনের দিনগুলো খুব খারাপ আসবে। সো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।